আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নাজিয়া আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের কাছে আমার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে দ্বিতীয় লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমার লেকচারের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় ফার্মি গ্যাস মডেল। আমি আমার প্রথম লেকচারটাও প্রথম অধ্যায় ফার্মি গ্যাস মডেলের উপর দিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় লেকচার, যেটা কিনা প্রথম অধ্যায়ের উপরই আমি দিব। তাহলে চলো শুরু করি। ফার্মি গ্যাস মডেলে গত লেকচারে আমি যেসব টপিকস গুলো পড়িয়েছিলাম সেগুলো ছিল হচ্ছে ফার্মি গ্যাস মডেল কি, ফার্মি শক্তি কি, দেন হচ্ছে সনাতন ও গ্যাস মডেল ও ফার্মি গ্যাস মডেলের মধ্যে পার্থক্যগুলো, দেন হচ্ছে নিউক্লিয়ার মডেল, তারপর ফার্মি গ্যাস মডেলে ভরবেগের রাশিমালা, ফার্মি ভরবেগের রাশিমালা, ফার্মি শক্তি রাশিমালা, এইসব বিষয় নিয়ে আমি গত লেকচারে আলোচনা করেছিলাম। তো আজকের লেকচারে আমি যেসব টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নিউক্লিয়ন গুলোর গড় গতিশক্তি নির্ণয়, তারপর হচ্ছে নিউক্লিয়ন গুলোর সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় এবং সেখান থেকে হচ্ছে মোট শক্তির রাশিমালাটা বের করব। দেন হচ্ছে নিউক্লিয়াসের স্থিতিশীলতার শর্ত, দেন নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরু ভ্রামক ব্যাখ্যা এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো আজকে যে লেকচারটা আমি দিব সেটা হচ্ছে ম্যাক্সিমাম টপিকস এর মধ্যেই হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে। আমি অনলাইনে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যতটুকু ভালো করে বোঝানো সম্ভব আমি চেষ্টা করব ততটুকু ভালো করে বোঝানো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো আমি আমার ক্লাসটা শুরু করি। ফার্মি গ্যাস মডেল থেকে নিউক্লিয়াসের মধ্যকার নিউট্রনগুলো গড় গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তি নির্ণয়। আমরা আগেই জেনেছি যে ফার্মি গ্যাস মডেলের সর্বোচ্চ কণা শক্তিকে ফার্মি শক্তি বলে এবং এটাকে EF দিয়ে প্রকাশ করা হয়, এবং সর্বোচ্চ ভরবেগকে ফার্মি ভরবেগ বলে এবং তাকে PF দিয়ে প্রকাশ করা হয়। এখন n সংখ্যক কণার সার্বিক গতিশক্তিকে আমরা প্রকাশ করতে পারি এই সমীকরণের সাহায্যে। E = ইন্টিগ্রাল 0 to pf p²/2m dn। এখানে 0 to pf ইন্টিগ্রাল বলতে বোঝানো হয়েছে যে ভরবেগ যখন 0 থেকে ভরবেগ যখন সর্বোচ্চ হবে এই এতটুকু অংশের মধ্যে আমাদেরকে ইন্টিগ্রালটা করতে হবে। ইন্টিগ্রাল করার জন্য বা করা শুরুর আগে আমাদেরকে দ্বিতীয় লাইনে দেখানো হয়েছে যে আমরা ডিপি দিয়ে উপরে এবং নিচে হর আর লবকে আমরা গুণ করেছি। গুণ করলে আলটিমেটলি ডিপি ডিপি কাটা চলে যায়, তো ডিপি দিয়ে আমরা উপরে নিচে গুণ করতেই পারি। করলে এখানে dn/dp কেন করেছি গুণটা, আসলে আমরা জানি যে dn/dp এর একটা ভ্যালু আমরা গত লেকচারে দেখতে পেরেছিলাম। সে ভ্যালুটা কি ছিল? সে ভ্যালুটা ছিল vp²π²h³ vp²/π²h³। এই ভ্যালুটা মূলত এই সমীকরণে বসানোর জন্যই আমরা উপরে এবং নিচে হর আর লবকে ডিপি দিয়ে গুণ করেছি। তাহলে আমরা এখানে dn/dp এর যে ভ্যালুটা সেটা আমরা তৃতীয় লাইনে বসিয়েছি। বসিয়ে এখন আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। তো আগে আমরা জেনেছি যে ইন্টিগ্রাল করার মেইন যে নিয়ম সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে অর্থাৎ যেগুলো ধ্রুব সেগুলোকে ইন্টিগ্রাল সাইনের বাইরের দিকে নিয়ে আসতে হবে। তো এই লাইনের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি কি? এখানে হচ্ছে v আয়তন অবশ্যই কনস্ট্যান্ট, v দেন 2m π²h³ এই সব কটাই হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য সেগুলোকে আমাদেরকে ইন্টিগ্রাল সাইনের বাইরের দিকে বের করে নিয়ে আসতে হয়েছে। দেন শুধুমাত্র থাকে হচ্ছে 0 to pf ইন্টিগ্রাল
পি স্কয়ার মানে হচ্ছে p⁴। এখন p⁴ কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা গত লেকচারে একটা সূত্র জেনেছিলাম যে x⁴n কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হয় হচ্ছে x⁴n+1 বাই n+1। তো একইভাবে p⁴ কে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো p⁴ বাই 4+1 মানে হচ্ছে p⁵ বাই 5। তো ইন্টিগ্রেশন করে এখানে সেটাই এসেছে p⁵ বাই 5। এখন ইন্টিগ্রেশনে যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে আমাদেরকে সেই লিমিটটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বসিয়ে দিতে হবে। লিমিট আমরা বসিয়ে দিয়েছি। এখানে pf হচ্ছে আপার লিমিট আর 0 হচ্ছে লোয়ার লিমিট। আমরা জানি যে লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি লোয়ার লিমিট হচ্ছে 0, তার মানে এটার কোনো ভ্যালু নেই। তাহলে আমরা শুধুমাত্র আপার লিমিটটা বসাবো। আপার লিমিট p⁵ p এর জায়গায় এখানে আমরা f বসাবো, pf। তাহলে pf⁵ বাই 5, এবং আগের অংশটুকু যা ছিল এখানে এই লাইনে তাই থেকে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি আমাদের সমীকরণটা এটি দাঁড়াচ্ছে। এখন এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি p⁵ কে ভেঙে ভেঙে p⁵f আবার p⁵f এভাবে করে আমরা ভেঙে লিখতে পারি, কারণ এই দুটো মিলে আবার p⁵ হয়ে যাচ্ছে। তো এটা আমরা ভেঙে ভেঙে একটু সাজিয়ে লিখেছি। কেন লিখেছি? এটা আমাদের ইকুয়েশনের সুবিধার্থে লিখেছি। এখন সে কাছে এই লাইনে করেছি p⁵f কে আমরা ভেঙে লিখেছি p⁵pf³ আর pf², আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই সমীকরণে আমরা উপরে আর নিচে 3 দিয়ে গুণ করব। একই জিনিস উপরে আর নিচে দিয়ে গুণ করলে আমরা জানি আলটিমেটলি ইকুয়েশনে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমরা এই সমীকরণে এই হর আর লবকে 3 দিয়ে গুণ করব। গুণ করলে এখানে আসে হচ্ছে pf² 5 × 2, এই যে 5 × 2 m 3pf³ v 3π² h³। তো আমরা একটু সাজিয়ে লিখেছি মূলত এখানে। দেন হবে হচ্ছে 3/5 pf² 2m দেন pf³ v 3π² h³। এই লাইনে আর এই লাইনে, এই দুটো লাইনের মধ্যে মূলত কোনো চেঞ্জ নেই, আমরা জাস্ট একটু সাজিয়ে লিখছি। কেন লিখছি আমরা সাজিয়ে? আমরা লিখছি হচ্ছে এই আমরা জানি এমন সব ইকুয়েশনের মধ্যে এটাকে নিয়ে আসব। আমরা জানি কি pf²/2m সমান সমান হচ্ছে EF। EF মানে ফার্মি শক্তি, এটা আমাদের জানা আছে। আর pf³ v/3π² h² সমান সমান n, এটাও আমাদের জানা আছে। তো জানা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসার জন্যই মূলত এই কাজটি করা। এখন E সমান সমান দাঁড়ায় তাহলে 3/5 EF.n, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন 1 নং সমীকরণটি যদি নিউটনের ক্ষেত্রে হয় তাহলে ফার্মি শক্তি আমরা লিখতে পারি EF = En ম্যাক্সিমাম। নিউটনের ক্ষেত্রে আমরা n দিয়ে প্রকাশ করব এবং সর্বোচ্চের জন্য আমরা En ম্যাক্সিমাম লিখব, এবং মোট শক্তিকে আমরা লিখতে পারি E = En। নিউটনের জন্য এখানে n বসানো হয়েছে। আর যদি 1 নম্বর সমীকরণটি প্রোটনের ক্ষেত্রে হয় তাহলে প্রোটনের ক্ষেত্রে ফার্মি শক্তি হবে EF = Ez ম্যাক্সিমাম। এখানে Z আমরা প্রোটনের জন্য লিখব এবং মোট শক্তি হবে E = Ez। জেডটা লেখা হয়েছে মূলত প্রোটনের জন্য। এটা তোমাদের মনে রাখতে হবে যে n যখন আমরা লিখব বা কোনো সমীকরণে যখন আমরা n লিখব তখন সেটি হচ্ছে নিউট্রনের জন্য, আর যদি আমরা z দেখি তাহলে সেটি হবে হচ্ছে প্রোটনের জন্য। এখন
নিউটন আর প্রোটনের জন্য গড় গতিশক্তি বের করার সিস্টেমটা মূলত একই রকম। তো আলাদা আলাদা করে না বের করে আমরা এখন ধরে নিব যে কোনো একটি কণা বা যে কোনো কণার জন্য গড় গতিশক্তি সমীকরণ কি হবে সেটা। তো আমরা এখন নিউটন অথবা প্রোটন যে কোনো কণার জন্য গড় গতিশক্তি বের করার সূত্রটি হচ্ছে E average is equal to 0 to pf integral 0 to pf E d cube p by integral 0 to pf d cube p। এই সূত্রটি তোমাদেরকে মনে রাখতে হবে। এখন ইন্টিগ্রেশন করব, তার আগে হচ্ছে আমরা মানগুলো বসিয়ে নিব। E এর ভ্যালুটা কি হবে? pe স্কয়ার 2m বাই 2m, আর ইন্টিগ্রাল সাইনটা হচ্ছে 0 টু pf, আর d কিউব p এর ভ্যালুটা হবে ইন্টিগ্রাল 0 টু পাই ইন্টিগ্রাল 0 টু 2 পাই pf স্কয়ার sin থিটা d থিটা d ফাই dpf। এবং একইভাবে আমরা নিচেও 0 টু pf ইন্টিগ্রালের ভেতরে d কিউব p এর ভ্যালুটা বসাবো। বসালে 0 টু pf ইন্টিগ্রালের ভেতরে d কিউব p, মনে রাখতে হবে d কিউব p এর ভ্যালুটা হচ্ছে এতটুকু, সেটা ইন্টিগ্রাল 0 টু পাই ইন্টিগ্রাল 0 টু 2 পাই pf স্কয়ার sin থিটা d থিটা dpf d5। তো এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা pf স্কয়ার আছে, এখানে একটা pf স্কয়ার আছে, তাহলে pf টু দি পাওয়ার 4 হচ্ছে। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে 1/2m আসে, কনস্ট্যান্ট ভ্যালুটা বাইরের দিকে বের হয়ে আসে, আর থাকে হচ্ছে 0 টু pf ইন্টিগ্রাল 0 টু pf টু দি পাওয়ার 4 dpf। একইভাবে নিচে থাকবে হচ্ছে ইন্টিগ্রাল 0 টু pf স্কয়ার dpf। এখন সুন্দর করে জাস্ট ইন্টিগ্রেশনটা করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। আমাদের এখানে pf4 এটাকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে pf টু দি পাওয়ার 5/5। এটা কিভাবে এসেছে? এটা হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে এসেছে, যে সূত্রটার কথা আমরা এতক্ষণ বলেছি, যে x টু দি পাওয়ার n প্লাস 1/n+1 ইন্টিগ্রেশনে এই সূত্রের মাধ্যমে চলে আসছে pf টু দি পাওয়ার 5/5। আর আগে ছিল আমাদের 2m, তো সেই 2mটা আমরা এখানে লিখে দিয়েছি। আর নিচের অংশ থেকে একইভাবে ওই ইন্টিগ্রেশনের সূত্রের সাহায্যেই চলে আসবে হচ্ছে pf 3/3। কিভাবে আসছে? এখানে pf 2+1/2+1, তাহলে ক্যালকুলেশন করলে pf কিউব বাই 3 চলে আসে। এখন এটাকেই আমরা, এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে এবং ক্যালকুলেশন করলে দেখা যায় এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে pf স্কয়ার। তো এখানে আমরা pf স্কয়ার বসিয়েছি, আর নিচে হচ্ছে 2m, আর সংখ্যা থেকে যায় হচ্ছে 3/5। এই 3টা এখানে উল্টে যাবে, গেলে উপরে 3 হবে, নিচে চলে আসবে হচ্ছে 5। তাহলে আমাদের যে কোনো কণার জন্য গড় গতিশক্তির সমীকরণ বের হয়েছে E is equal to 3/5 EF। একে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এই সমীকরণটা থেকে মূলত কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে কণার গড় গতিশক্তি হবে ফার্মি শক্তি 3/5 গুণ, অর্থাৎ কণার গতিশক্তিতে কি হবে? কণার গতিশক্তি হবে, মানে গড় গতিশক্তি হবে ফার্মি শক্তি 3/5 গুণ। ইহাই হচ্ছে গড় গতিশক্তি রাশিমালা। তোমাদের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে গড় গতিশক্তি রাশিমালা বলে তোমরা এতটুকু দেখিয়ে দিবে। তাহলে আমরা গড় গতিশক্তি সমীকরণটি জানলাম, E is equal to 3/5 EF। এটাকে মূলত সামগ্রিকভাবে গড় গতিশক্তির রাশিমালা বলে। এখন এই গড় গতিশক্তিটাই যদি নিউটনের জন্য বের করতে বলে অথবা প্রোটনের জন্য
বের করতে বলে তাহলে আমাদেরকে কি করতে হবে চলো দেখে নিই। এই 2 নম্বর সমীকরণটা অনুসারে আমরা যদি এখন নিউটনের জন্য বের করতে বলে তাহলে নিউটনের জন্য আমরা পাই গড় গতিশক্তি এভারেজ En is equal to 3/5 E maximum n। এখানে n কেন বসেছে আমরা আগেই বলেছি যে নিউটনের জন্য আমরা n বসাবো, তাহলে দাঁড়ায় হচ্ছে 3/5 e to the power nf, মানে EF ফার্মি এনার্জি কিসের জন্য? নিউটনের জন্য। এই সমীকরণটাকেই আমরা নিউটনের জন্য পেলে কি হবে সেটা সাজিয়ে লিখেছি। এখন যদি বলা হয় যে প্রোটনের জন্য সমীকরণটি বের করো, তাহলে প্রোটনের জন্য বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রোটনের ক্ষেত্রে আমরা কি জানি? Ez জানি, তাহলে এভারেজ Ez is equal to 3/5 E maximum Z। ম্যাক্সিমাম E maximum বলতে আসলে সর্বোচ্চ ফার্মি শক্তিটাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে আমরা E maximum এর বদলে লিখতে পারি EF আর Z লিখেছি হচ্ছে প্রোটনের জন্য। তো এটাই হলো মূলত নিউক্লিয়নগুলোর সর্বোচ্চ গতিশক্তি রাশিমালা। তোমাদেরকে যা চাবে, তোমাদেরকে যদি গড় গতিশক্তির রাশিমালা চায় প্রশ্নের মধ্যে এবং সেখানে যদি উল্লেখ না থাকে প্রোটনের জন্য নাকি নিউটনের জন্য, তাহলে তোমরা সামগ্রিকভাবে যেটা বের করেছি সেটা বের করবে। এবং তোমাদের যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে নিউটনের জন্য গড় গতিশক্তির রাশিমালা বের করো অথবা প্রোটনের জন্য গড় গতিশক্তির রাশিমালা বের করো, তাহলে তোমাদেরকে অবশ্যই নিউটনের ক্ষেত্রে সমীকরণটি দেখাতে হবে অথবা প্রোটনের ক্ষেত্রে সমীকরণটি দেখাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট টপিকসটার দিকে চলে যাই। এখন আমরা নিউটন আর প্রোটন তো বের করলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে মোট গতিশক্তিটা বের করব, অর্থাৎ নিউটনের শক্তি যোগ প্রোটনের শক্তি, এই দুটোকে যোগ করে আমরা যে মোট গতিশক্তিটা পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের টপিকসের নাম হচ্ছে নিউক্লিয়নগুলোর মোট শক্তির রাশিমালা। এখন Z সংখ্যক প্রোটন ও N সংখ্যক নিউট্রনের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসের মোট গতিশক্তি হলো E is equal to Ez plus En, অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে যদি Z সংখ্যক প্রোটন থাকে এবং N সংখ্যক নিউট্রন থাকে তাহলে সে নিউক্লিয়াসে মোট গতিশক্তি কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম? Ez সমান সমান যা পেয়েছি তা বসিয়ে দিয়েছি আর En সমান সমান যা পেয়েছি তা এখানে বসিয়ে দিয়েছি। EF সমান সমান আমরা গত লেকচারে দেখতে পেরেছিলাম n/a whole to the power 2/3 into 9π/4 whole to the power 2/3 h cut square by 2m r naught square। এটা হচ্ছে E maximum এর সমীকরণ ছিল। এই সমীকরণটি আমরা এখানে বসিয়েছি আর আমাদের Z ছিল এক্সট্রা, এখানে আমরা Z টা লিখে দিয়েছি। একইভাবে EF এর সমীকরণটি এখানেও বসিয়েছি এবং n ছিল আমাদের এক্সট্রা, সে n টা আমরা এখানে লিখেছি। এখন দেখো এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, এই দুটো রাশির যোগফলের ক্ষেত্রে দেখো যে 3/5 h cut square 2m r naught square into 9π/4 whole to the power 2/3, এই রাশিটা এই প্রথম আর দ্বিতীয় দুটোতেই হচ্ছে কমন যাচ্ছে, তো আমরা এটাকে কমন নিয়ে নিয়েছি এবং কমন নিয়ে নিলে বাকি থাকে হচ্ছে z/a whole to the power 2/3 dot z plus n/a whole to the power 2/3 dot n, ডট মানে হচ্ছে গুণ আর কি। এখন এখান থেকেও যদি আমরা এইটাকে কমন নিতে চাই, কারণ দেখো দুটার জায়গায় হচ্ছে নিচে a আছে, এটাকে যদি আমি কমন নিতে চাই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে a to the power -2/3, কারণ a এখানে হচ্ছে ভাগ আকারে আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই -2/3 হবে। আর আগে যতটুকু ছিল এর আগের লাইনের সাথে ততটুকু মিল আছে। এখন তাহলে এইটাকে যদি আমি কমন নিয়ে নিই থাকে হচ্ছে z to the power 2/3 plus 1, এখানে কেন প্লাস 1 বসেছে? দেখো এখানে একটা z আছে যার পাওয়ার 2/3 এবং এখানে একটা z আছে আমরা জানি কি তার পাওয়ার হচ্ছে 1, এই কারণে এখানে 2/3 plus 1 বসেছে। আমরা জানি যে গুণ আকারে যদি থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর এখানেও একইভাবে n to the power 2/3 plus 1 এসেছে।
আগের লাইনের সাথে এতটুকু সিমিলার থাকবে, আর এই এতটুকু আমরা চেঞ্জ করব। এখানে থাকবে হচ্ছে ক্যালকুলেশন করলে, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 5/3, তাহলে z এর পাওয়ার হচ্ছে 5/3 প্লাস n এর পাওয়ার হচ্ছে 5/3। তাহলে আলটিমেটলি আমাদের যে সমীকরণটি দাঁড়ায় সেখানে e is equal to 3/5 h cut square by 2m r naught square into 9pi/4 whole to the power 2/3 into a to the power minus 2/3 into n to the power 5/3 plus n z to the power 5/3। এখানে z এর পরিবর্তে আমরা দেখো n এখানে আছে, এখানেও n আছে, কিন্তু z এর পরিবর্তে আমরা লিখেছি হচ্ছে a minus n। আমরা কি জানি যে একটা নিউক্লিয়াসে বা একটা অ্যাটমের যে ভর সংখ্যা, সেখান থেকে যদি আমি নিউটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? প্রোটন সংখ্যা পাবো। অথবা ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো, কারণ নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলই হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই কাজটি এখানে করা হয়েছে, যে প্রোটন সংখ্যার পরিবর্তে আমরা লিখেছি a minus n to the power 5/3। তো এটা হচ্ছে মূলত মোট শক্তির রাশিমালার ইকুয়েশন। এখন পরের টপিকটি হচ্ছে নিউক্লিয়াসে স্থিতিশীলতার শর্ত। স্থিতিশীলতার শর্ত যদি বের করতে বলে তাহলে তোমাদেরকে একদম প্রথম থেকে, মানে হচ্ছে গড় গতিশক্তি বের করা, নিউটনের জন্য গড় গতিশক্তি, প্রোটনের জন্য গড় গতিশক্তি, দেন হচ্ছে মোট গতিশক্তি বের করে আসতে হবে। এতটুকু আসার পর তোমাদের স্থিতিশীলতার শর্তটা লিখতে হবে। স্থিতিশীলতার শর্তটা কি? স্থিতিশীলতার শর্তটা হচ্ছে ডেল্টা ই বাই ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0। একটা নিউক্লিয়াস স্থিতিশীল হওয়ার জন্য এই শর্তটাকে ফুলফিল করতে হবে। এই স্থিতিশীলতার শর্তটা মূলত কেন আসছে? আমরা জানি একটি নিউক্লিয়াস বিভিন্ন সংখ্যক প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত হতে পারে। বিভিন্ন সংখ্যক প্রোটন ও নিউট্রনের জন্য এ ভর সংখ্যা বিশিষ্ট যে সকল আইসোমারিক নিউক্লিয়াস গঠিত হতে পারে তাদের মধ্যে সর্বাপেক্ষা স্থিতিশীল নিউক্লিয়াসের শর্ত হচ্ছে ডেল্টা ই বাই ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে কোনো নিউক্লিয়াস যদি এই শর্তটি ফিল আপ করে তাহলে আমরা সেই নিউক্লিয়াসকে সর্বাপেক্ষা স্থিতিশীল নিউক্লিয়াস বলবো। এখন এই শর্তের জন্য 3 নং সমীকরণ হতে আমরা পাই z is equal to n is equal to a/2, যা পাউলির বর্জন নীতির ফল। আমরা 3 নম্বর সমীকরণে কিন্তু দেখেছি যে ভর সংখ্যা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল। এখন যদি ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার অর্ধেক অর্ধেক হয়, অর্থাৎ যত সংখ্যক নিউটন রয়েছে তত সংখ্যকই যদি প্রোটন থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা বলবো স্থিতিশীল নিউক্লিয়াস। পাউলির বর্জন নীতি অনুযায়ী সেটাই আমাদেরকে বলে যে প্রোটন আর নিউট্রন সমান সমান সংখ্যক থাকবে, আর সেই সমান সমান সংখ্যক যদি প্রোটন আর নিউট্রন থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা সর্বাপেক্ষা স্থিতিশীল নিউক্লিয়াস বলবো। তাহলে সর্বাপেক্ষা স্থিতিশীল নিউক্লিয়াসের জন্য আমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছি E is equal to 2 into 3/5 into h cut square by 2m naught square into 9pi/4 to the power 2/3 into a। এখানে a হচ্ছে ভর সংখ্যা। কিভাবে আমরা a পেলাম? এই যে a আগের সমীকরণটার দিকে একটু খেয়াল করো, এখানে আমরা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা মানে এই দুটা সংখ্যাকে আমরা ইকুয়াল ধরেছি। ইকুয়াল ধরে আমরা n সমান সমানই z লিখতে পারি। তো ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের এই সমীকরণটা চলে আসে। এখন কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসে স্থিতিশীলতা আমরা একটা শর্ত দিলাম যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান হলেই নিউক্লিয়াসটা স্থিতিশীল হবে, সর্বাপেক্ষা স্থিতিশীল হবে। কিন্তু এই শর্তেরও কিছু বিচ্যুতি রয়েছে। এই শর্তে কি বিচ্যুতি রয়েছে তাহলে
এখানে আমরা প্রোটন সমূহের পারস্পরিক কুলম্ব বিকর্ষণ বিবেচনা করে নিই। প্রোটন সমূহ যেহেতু পজিটিভ এবং একটা নিউক্লিয়াসের মধ্যে হিউজ সংখ্যক প্রোটন থাকে এবং পজিটিভ কি করবে, পরস্পরকে বিকর্ষণ করার কথা। একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কি পরস্পর বিকর্ষণ করার কথা, আমরা কুলম্ব সূত্র থেকে তাই জানি। কিন্তু এখানে আমরা প্রোটন সমূহের এই বিকর্ষণটা বিবেচনা করিনি। ভারী নিউক্লিয়াসে কুলম্ব সমূহে এই বিকর্ষণটা কিন্তু নগণ্য হবে না, আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। তাই প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভারী এমনকি মাঝারি ভরের নিউক্লিয়াসও স্থিতিশীলতার শর্ত n=z সম্পূর্ণরূপে প্রযোজ্য নয়। আমরা যে শর্তটা প্রকাশ করেছিলাম স্থিতিশীলতার জন্য, সেই শর্তটা ভারী নিউক্লিয়াস অথবা মাঝারি নিউক্লিয়াসের জন্য প্রযোজ্য হবে না, কোনোভাবেই হবে না, কারণ আমাদেরকে কুলম্ব ইন্টারেকশন নিয়ে আসতে হবে। তাহলে এখন এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যার তুলনায় নিউক্লিয়াসে স্থিতিশীলতার জন্য নিউট্রনের সংখ্যা অধিক হারে বাড়তে থাকে এবং প্রকৃতপক্ষে ক্যালসিয়াম অপেক্ষা ভারী সকল নিউক্লিয়াসের জন্য, স্থিতিশীল নিউক্লিয়াসের জন্য প্রোটন সংখ্যা অবশ্যই নিউট্রন সংখ্যার থেকে ছোট হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা অবশ্যই প্রোটন সংখ্যার থেকে বেশি হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হয় স্থিতিশীল নিউক্লিয়াসের জন্য, ক্যালসিয়াম অপেক্ষা ভারী নিউক্লিয়াসগুলোর জন্য, তাহলে এই শর্তটা আমাদের ফিল আপ হচ্ছে না। এটাকেই বলা হয় নিউক্লিয়াসে স্থিতিশীলতার শর্তের বিচ্যুতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরু ভ্রামক ব্যাখ্যা। আমরা জানি একটা নিউক্লিয়াস গঠিত হয় নিউট্রন ও প্রোটন নিয়ে। এখন ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি, একটু ইলেকট্রনের অরবিটাল মোশনের কথা একটু চিন্তা করি আমরা। ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এই কারণে ইলেকট্রনের হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, অর্থাৎ অরবিটাল কণিক ভরবেগ যেটা সেটা থাকে। আবার ইলেকট্রনগুলো নিজেরা নিজেদের কক্ষপথে ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণায়নের জন্য ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে বা স্পিন কণিক ভরবেগ থাকে। ঠিক একইভাবে নিউট্রন আর প্রোটন যেহেতু তারা ফার্মিয়ন, তারা কি করে, তারা নিউক্লিয়াসের মধ্যে ঘুরতে থাকে এবং তারা নিজেরাও নিজেদের কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে, অর্থাৎ নিজেরা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। তাহলে নিউট্রন আর প্রোটনেরও স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। বাংলায় বলতে গেলে স্পিন ও কণিক ভরবেগ দুটোই রয়েছে নিউট্রন আর প্রোটনে। এখন এই কণাসমূহ অর্থাৎ নিউট্রন আর প্রোটনে এই ঘূর্ণন গতির ফলে যে দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয় তাকে নিউক্লিয়াসে চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলে। নিউক্লিয়ন সমূহে ঘূর্ণন যদি আই হয়, আই দিয়ে যদি আমরা প্রকাশ করি এবং নিউক্লিয় চৌম্বক দ্বিমেরু ভ্রামককে যদি আমরা মিউ দিয়ে প্রকাশ করি, তাহলে দেখা যায় যে তারা পরস্পর সমান্তরাল রাশি। এই দুটির মধ্যে সম্পর্ক হলো মিউ = gn/μn/I। এখানে gn বলতে আসলে কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয় জি গুণক, আর μn হচ্ছে নিউক্লিয় ম্যাগনেটন। নিউক্লিয় ম্যাগনেটনের এই সূত্রটা তোমরা 4th ইয়ারেই দেখেছো। নিউক্লিয় ম্যাগনেটন সমান Eh/2mp, যেটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 0.050 × 10⁻⁻27 এবং সেটার একক দাঁড়ায় হচ্ছে Jm²/Wb। নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা তোমরা শেল মডেল অধ্যায়টি যখন আমি পড়াবো তখন আরো ভালোভাবে স্পষ্ট করে বুঝতে পারবে। এখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখে মিউ এর সর্বোচ্চ পরিমাণযোগ্য উপাংশকে নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক বলা হয়।
এবং একে লেখা যায় মিউ ইজ ইকুয়াল টু জিএন মিউ এন আই। এই অধ্যায়ের মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। তাহলে চলো এক নজরে দেখে নিই এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সবগুলো প্রশ্নই আমি কভার করার চেষ্টা করেছি। এই সবগুলোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। সনাতন গ্যাস মডেল ও ফার্মি গ্যাস মডেলের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটি আমি গত লেকচারে অর্থাৎ আমার লেকচার 1 এর মধ্যে আমি বুঝিয়েছি। এরপরে ফার্মি অপোজাত গ্যাস মডেলের অনুমিতিগুলো লিখো। অথবা এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে ফার্মি গ্যাস মডেলে মূল ধারণাগুলো কি কি, অর্থাৎ দুটো কোশ্চেনই সেম। এরপরে নিউক্লিয়ার মডেলের প্রয়োজনীয়তাগুলো কি কি, এই কোশ্চেনটাও আমি আমার প্রথম লেকচারে পড়িয়েছি। ফার্মি ভরবেগ ও ফার্মি শক্তির গাণিতিক রাশিমালা বের করো। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ে খুব কম কোশ্চেন রয়েছে এবং দেখা যায় যে একটা কোশ্চেন পড়লে বাকি কোশ্চেনগুলো ওখান থেকে অ্যান্সার করা যায়। তবে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখলাম ফার্মি গ্যাস মডেল থেকে নিউক্লিয়াসের মধ্যকার নিউক্লিয়নগুলোর গড় গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় কিভাবে করতে হয়। ফার্মি গ্যাস মডেল অনুসারে নিউক্লিয়াসের স্থিতিশীলতার শর্ত নিরূপণ করো। এই শর্তে কোনো বিচ্যুতি থাকলে তা উল্লেখ করো। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন মূলত একই ধরনের। তোমাদেরকে যদি এই কোশ্চেনটা দেয় যে নিউক্লিয়াসের স্থিতিশীলতার শর্ত নিরূপণ করো, তাহলে তোমাদেরকে মূলত গড় গতিশক্তি এবং সর্বোচ্চ গতিশক্তি রাশিমালাটা বের করে নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, তোমাদেরকে এখান থেকে মোট শক্তির রাশিমালাটাও বের করে নিয়ে আসতে হবে। মোট শক্তির রাশিমালাটা বের করার পরেই তুমি সেখান থেকে দেখাতে পারবে যে নিউক্লিয়াসের স্থিতিশীলতার জন্য কোন শর্তটা প্রযোজ্য। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হলে তোমাদেরকে এই কোশ্চেনটা পুরাটা অ্যান্সার করে নিতে হবে এবং সেই স্থিতিশীলতার শর্ত দেখানোর সাথে সাথে তোমাদেরকে বলে দিয়েছে যে বলো যে সেই শর্তে কোনো বিচ্যুতি যদি থাকে তাহলে সেটা কি। তাহলে সেই শর্তে বিচ্যুতিটা আমরা কি পড়েছি যে নিউট্রন সংখ্যা অবশ্যই প্রোটন সংখ্যা থেকে বেশি হতে হবে, কিন্তু আমরা যে শর্ত দেখিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দুটো ইকুয়াল। তো সেই বিচ্যুতির কারণটাও তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে যে কারণ কি ছিল, যে প্রোটন সংখ্যার মধ্যে হচ্ছে কুলম্ব ইন্টারেকশনটা আমরা ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে মানে নগণ্য করতে পারবো না, আমাদেরকে অবশ্যই সেটাকে গণনায় নিতে হবে। তো সেটা মূলত এটার কারণটা ছিল। এরপরেই আমরা সবচেয়ে লাস্ট যে টপিকসটা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরু ভ্রামক ব্যাখ্যা করো। আশা করি তোমরা এই অধ্যায়টি বুঝতে পেরেছো। আমাদের ক্লাসে আমরা ঠিক শেষের দিকে চলে এসেছি, তাই আজকে এই ক্লাসে আমি শুধুমাত্র প্রথম অধ্যায়টি শেষ করব, নতুন অধ্যায় ধরবো না, কারণ সময় স্বল্পতার কারণে আমি এখন নতুন অধ্যায় ধরলে খুব বেশি কিছু বোঝাতে পারবো না। তাহলে চলো দেখে নিই এই লেকচারটা বা এই অধ্যায়ে প্রশ্নগুলো পড়ানোর জন্য আমি যেসব রেফারেন্স বই ব্যবহার করেছি সেগুলো কি কি। এখানে কিছু রেফারেন্স বুকস দেওয়া আছে যেগুলা ইউজ করে আমি আসলে লেকচার রেডি করেছি বা এই স্লাইডগুলো তৈরি করেছি। সেগুলো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মাস্টার অফ মাস্টার্স। তো তোমরা এই টপিকসগুলো খুব সহজেই এই বইতে খুঁজে পাবে। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আগামী লেকচারে আমি নতুন একটি অধ্যায় নিয়ে আসব। আজকে ছিল হচ্ছে প্রথম অধ্যায় ফার্মি গ্যাস মডেল, এটার শেষ ক্লাস।
আমি এই প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারে চেষ্টা করেছি যেসব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বা গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে সেগুলো কভার করার। আগামী লেকচারে আমি নতুন একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেল মডেল নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।